সালাউদ্দিন শোয়েব চৌধুরী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, কয়েকটি বিষয় একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। প্রথমেই আবারও আমাদেরকে বাধ্য হয়ে ডক্টর ইউনূস প্রসঙ্গটি আনতে হচ্ছে। তার কারণ সামনে 20শে আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সংসদ সদস্যদের মাধ্যমে। আহ খুবই অপ্রত্যাশিত ভাবে, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো কোনো গণমাধ্যম তাকে সামনে টেনে নিয়ে আসছে, যার কারণে আমাদেরকে ওই বিষয়টি নিয়ে আসতে হচ্ছে। কেন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বা রাষ্ট্রপতি পদের জন্য আবারও ডক্টর ইউনূসের নাম এরকম শোরগোল আকারে শোনা যাচ্ছে? বিষয়টি কি আসলে? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এই নির্লজ্জতার যদি কোনো অলিম্পিক মেডেল থাকতো, তাহলে সে নির্লজ্জতার অলিম্পিক মেডেল ইউনূস এবং তার যে সাংঘাতরা সবাই পেত একটা করে। জাতিসংঘের মহাসচিব পদের জন্য মনোনয়ন বন্ধ হয়ে গেছে 30শে জুলাই। এতদিন পরে সে, মানে আজকে তো 8 তারিখ, গতকালকে বা পরশু দিন ওই যে ইউনূসের যে বিখ্যাত গয়েবলস, সে যে একটা কি নামের একটা কি যেন বানায় না, চালায়, ওই সাইফুর রহমান সাহেব বিএনপির মন্ত্রী ছিলেন, উনি যেটা বলেছিলেন যে টয়লেট পেপার, সেখানে লিখেছে ইউনূস সাহেব জাতিসংঘের মহাসচিব হতে আগ্রহী নন। আর আগ্রহী হইলে লাভ কি? ওটা 30শে জুলাই ক্লোজ হয়ে গেছে। 30শে জুলাই ক্লোজ হয়েছে, 6 তারিখে বলে উনি আগ্রহী নন, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে আগ্রহী নন। মানে এত ওরা আমাদের সবাইকে, বাংলাদেশের সব মানুষকে এত বোকা মনে করে। আসলে বাংলাদেশ মানুষ বোকা, বাংলাদেশের মানুষ বোকা বলেই তো 24শে আগস্ট মাসে এই দানবটাকে ফ্রান্স থেকে উড়িয়ে এনে বাংলাদেশে তার হাতে তুলে দিয়েছিল। জাতিসংঘের মহাসচিবের প্রসেস ক্লোজ হয়ে গেছে 30 তারিখ, মানে সব মনোনয়ন প্রক্রিয়া। সেখানে 6 তারিখ এসে বলে উনি আগ্রহী নন। আরো বলে বাংলাদেশের টেলিভিশনে নাকি এখন এবং টকশো গুলোতে গুজব ছড়ানো হচ্ছে এই ইউনূসের যে সেই টয়লেট পেপারের সম্পাদক বলে। আর তাদের সময় সে কি করছে? সে নিজে কত গুজব ছড়াইছে। বাংলাদেশে নাকি ইউনূসের সময় সাংবাদিক নির্যাতন হয় নাই। ভাই, বাংলাদেশে সাংবাদিক নির্যাতন হয় নাই? আমার তো জানাশোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে আপনি মঞ্জুর আলম পান্না সাহেবই তো একজন। তাহলে যদি ওর ভাষায় সাংবাদিক নির্যাতন বলতে বোঝায় রাস্তার মধ্যে ফেলে সাংবাদিকদেরকে কোরবানির গরুর মতো জবাই করা, ওইটা হয় নাই। তো এই যে নির্লজ্জ, বেহায়া, লুটেরা, পাটপার, এরা আগেও দেশটাকে ধ্বংস করছে। 18 মাসে দেশ তো ধ্বংস। এখন আবার নতুন করে ক্ষমতায় ফিরে আসে প্রেসিডেন্ট পদের জন্য। সে বলে না, উনি কোনো রাজনৈতিক পদে যাবেন না। ইউনূসকে যদি বলা হতো তুমি প্রেসিডেন্ট হবে, এক ছোট কাজে মিরপুর গ্রামীণ ব্যাংক ভবন থেকে বা ইউনূস সেন্টার থেকে বঙ্গভবন এইটুকু জায়গা তুমি জিপ দিয়ে চেটে চেটে রাস্তাটা পরিষ্কার করবা, ওটার জন্য সে রাজি ছিল। এতটা বাজে লোক, নির্লজ্জ লোক। ইউনূসকে নিয়ে কোনো গুঞ্জন নাই, ইউনূস নিজে নিজে গুঞ্জন ক্রিয়েট করছে। আর দ্বিতীয় হলো যেটা, যে আগামীতে তো রাজনীতির দিক পরিবর্তন হয়ে যাচ্ছে দ্রুত গতিতে। তারেক রহমান সাহেব ভারতে গেলেও পরিবর্তন হবে, আর না গেলে তো গঙ্গার পানি পাবে না। গঙ্গার পানি লাগলে আপনাকে দিল্লিতেই যেতে হবে। ঢাকায় বসে আপনি ওই হুমায়ুন আর খলিলুর দিয়ে ওই যে 9 বার না 11 বার এডিট করতে হয় একটা ইংরেজি বিবৃতি দেওয়ার জন্য, যেগুলো করেন না, এগুলো করে ভারতে কোনো লাভ হবে না। বরঞ্চ এগুলো আপনি যে কি করতেছেন, এটা ভারতের কিছু আসে যায় না, বরঞ্চ গঙ্গার পানিতে দিবে না। তারেক রহমান সাহেবকে যেতে হবে দিল্লিতে, গিয়ে গঙ্গার পানি ভাবে চাইতে হবে, আর দিল্লি দিয়ে দিবে গঙ্গার পানি। আমরা দ্রুত ভাবে চাইবো, এটা তো আমাদের হিস্সা। গঙ্গার পানির বিষয়টা তো আমাদের হিস্সা। আপনি তো বড় দেশ, আপনি আমেরিকার সঙ্গে পারেন নাকি যে হিস্সা অধিকার পারি বলতে? আমরা আমেরিকা বড় দেশ, তবে ভারতের সঙ্গে ভারত আপনি ছোট দেশ নাকি? ভারত কি পাকিস্তান নাকি এত বড়? চাইলে দিবে না, কিসের হিস্সা? আমেরিকাতেও তো আপনি চাইলে দিবে আপনাকে। আর এখন আমেরিকা ভারত একখানে হয়ে গেছে। তো গঙ্গার পানি চাইলেই শর্ত আসবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি, শেখ হাসিনাকে ফিরতে দিতে হবে, এইগুলো শর্ত আসবে। এটা শুধু ভারত দিবে না, সার্জিও গৌরব দিবে, ডোনাল্ড ট্রাম্পও দিবে। কেন? যে ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা কেমন হচ্ছে, আপনি ছোটবেলায় একটা প্রবাদ আমরা বলতাম না, যে পাগল শাকু নারাজ নে, ভালো কথা মনে করছেন? তো ডোনাল্ড ট্রাম্পকে অনেকদিন পরে মনে করাই দেওয়া হলো যে বাংলাদেশে ইউনূস ছিল, ওই যে বাইডেনের লোকটা যে আপনার বিরুদ্ধে নির্বাচনে টাকা খাটিয়েছিল, ও তাই তো এখন কিন্তু ওই তার লোকরাই ক্ষমতায়। তো ট্রাম্পের এতদিন পরে মনে হয়েছে যে বাংলাদেশে তো ওরা তো আমার লোক না। আর চুক্তি তো আপনি করছেন, এটা যদি আমাকে প্রাইম মিনিস্টার বানায় দেয় বা আপনাকেও বানায়, আপনি তো এটা মানতে বাধ্য।
চুক্তি তো মানতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ করে তো পারবেন না, তর্ক করে পারবেন না, আর ভারতের সাথেও পারবেন না। কাজে পানি চুক্তি লাগলে দিল্লি যেতে হবে, দিল্লি গেলে অন্তর্বর্তীমূলক নির্বাচন লাগবে। আমি তো আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম আগের বার, আবার বলছি, 2027 সালে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে এবং দিবে। এই যে ইউনূসের যে একটা, যেখানে প্রথম আলো পত্রিকাতে আছে, ওরা কিন্তু বুঝে গেছে যে বাতাস ঘুরে গেছে, পাশার দান উল্টে গেছে। সেই জন্য ওই যে আসিফ নজরুলকে ধরে নিয়ে একটা 164 ধারায় জবানবন্দি নিয়ে রাখছে। ওই যে ইন্টারভিউ নামের যে জবানবন্দি, জবানবন্দি মানে কি, তা তো ইন্টারভিউ না, 164। ওটা দিয়ে আসিফ নজরুলের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, ওটা দিয়ে আসিফ নজরুলের ফাঁসি হবে। তো প্রথম আলো জানে পট পরিবর্তন হয়ে যাচ্ছে, পালা বদল হয়ে যাবে, অথবা পাশার দান উল্টে গেছে। ওরা এখন দেখবেন ক্রমশ, প্রথম আলোরা অনেক স্মার্ট পত্রিকা, তো আমার আপনার মতো ওরা তার বোকা না, অনেক স্মার্ট। তো ওরা দেখবেন যে আস্তে আস্তে অনেক কিছু করবে ধীরে ধীরে, মানে ওই যে লোকগুলোকে আইনা টেনে 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 164 ধারায় জবানবন্দি দেওয়াই রাখবে, যাতে ভবিষ্যতে মধ্যবর্তী নির্বাচন হলে বিএনপি আর ক্ষমতায় আসবে না। এটা তো ওই ইন্টারভিউতে কি এমন বলেছেন আসিফ নজরুল যার জন্য আপনি 164 ধারা জবানবন্দি ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, ওই যে একটি ঘটনা ঘটেছিল, বললো ওই যে স্নাইপার রাইফেল, উনি বললো আবার পোলার রোড কি সব। তারপরে উনি বুঝছো তো, তারপরে ওনাকে ক্যান্টনমেন্টে ডাকা হলো। তো ক্যান্টনমেন্টে উনি গিয়ে দেখলেন যে সেনাপ্রধান সভাপতিত্ব করছেন, ওনার ডানে ভাবে সম্ভবত বিমান বাহিনী নৌবাহিনী প্রধান ছিলেন, সম্ভবত। আসিফ নজরুলের মতো একটা কুচক্রী ষড়যন্ত্রকারী, তার সব মনে থাকে, তাকে রাতের বেলা ফুলার উঠে গিয়ে কি বলে স্নাইপার দিয়ে মনে থাকে। তাকে যখন আনতে গেল তার ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে তোমাকে নিয়ে মেরে ফেলবে, এটাও মনে আছে। আর সেনা প্রধানের পাশে নৌবাহিনী বিমান বাহিনী প্রধান ছিল সম্ভবত। তো এখন এই আসিফ নজরুল আরো বাকিগুলোকে প্রথম আলো টেলিস্টার ওরাই ওই স্লটার হাউস, মানে এই জবাইখানায় নিয়ে আসবে, নিয়ে এসে একটা একটা করে 164 পারবে। কারণ প্রথম আলো টেলিস্টার জানে যে দেশে ক্ষমতার পালাবর্তন হয়ে যাবে, নির্বাচন তো দিতে হবে, আগামী 2027 নির্বাচন হবে, আর নির্বাচন হলে তো বিএনপিকে কেউ ভোট দিবে না। আর জামাতে ইসলামী তো অরিজিনালি যে তাদের 6 বা 7টা আসন ওইটাই পাবে। আর এনসিপি এইগুলা তো মানে ওই যে আছে না, আমাদের সিলেটে একটা লোক ছিল সাইফুর নাম, সৈফুর, প্রেসিডেন্ট নির্বাচন হলে সে নির্বাচনে দাঁড়াইতো, একটা সৈফুর নাম ছিল, বিখ্যাত লোক। মানে প্রেসিডেন্ট যদি কোটি কোটি ভোট পেত তো সে কয়েকশো ভোট পেত, কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইতো। তো এনসিপি এগুলো আগামী নির্বাচনে দাঁড়াবে, সব জামানত বাজেয়াপ্ত হবে। নির্বাচন আসছে 2027 সালে, শেখ হাসিনা বাংলাদেশ ফিরে আসবে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি দিতে হবে এবং দিবে, এই বিএনপি দিবে, আপনি নিশ্চিত থাকেন। আর পানি লাগলে ভারত যাইতে হবে, গঙ্গার পানি তো আপনি ওইটা এই নিউ ইয়র্কে বসে চাইলে পাবেন না। আপনি চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন কুয়ালালামপুর, আপনি চলে গেলেন বেইজিং, তো আপনি ভারতে যাবেন না? এটা সম্ভব? যান না, না গেলে আবার কাঁচামরিচ নেন কেন, তারপর ডিজেল নেন কেন? ভারতের বিরুদ্ধে একটা বিবৃতি দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়, যেটা 11 বার রিপিট করতে হইতে, পরের দিনই আবার ডিজেল চাই। আরে ভাই, লাজ শরম আছে না একটা? 5-6 দিন দেরি করে চাইতেন, লাজ শরম তো না? আপনি বলেন টাকা দিয়ে তো কিনি, আমরা তো টাকা দিয়ে কিনতে না করতে কে? আপনি টাকা দিয়ে পাকিস্তান থেকে কিনেন, টাকা দিয়ে আপনি চীন থেকে কিনেন, আপনি ইরান থেকে কিনে নিয়ে আসেন, ভারতে কিনতে হবে কেন? ওটা বয়কট ইন্ডিয়া। আমিও বলতে, এখন ওরা আগে বলছে, আমি বলবো বয়কট ইন্ডিয়া, ভারত বাদ, ভারতে কিচ্ছু কেনা যাবে না, কাঁচা মরিচ ডিজেল কিচ্ছু না, সব পাকিস্তান চায়না আমেরিকা থেকে আনতে হবে। আনো। তো এই সমস্ত বড় বড় কথা বলে আর এই সমস্ত বিবৃতি দিয়ে, এই যে গরু ছাগল কতগুলো রাখছে, এই হুমায়ুন লন্ডন থাকে বলেই কি ইংরেজি জানে নাকি? বাংলাদেশি রিক্সাওয়ালারা তো বাংলা বলতে পারে, তোর মানে কি ও সাহিত্যের ভাষা বোঝে? এই খলিল একটা কেরানি, আমি বারবার বলছি, খলিল একটা কেরানি, সে কূটনীতির ভাষা বোঝে না। তো বাংলাদেশের পররাষ্ট্র নীতিটাকে লে দিয়ে গোবরে করে, কারণ খলিলের তো এজেন্ডা আছে, খলিল তো ইউনূসের লোক, তারা তো বিএনপিকে সাবোটেজ করে দিয়েছে। এখন বিএনপিকে খলিল চমৎকার ভাবে সাবোটেজ করে দিয়েছে, যে কিনে নিয়ে গেছে, সে নিজে রাশিয়ায় গেছে, যেই আমেরিকার সন্দেহের তালিকায় ঢুকিয়ে দিয়েছে। এখন বিএনপিকে সেটার খেসারও দিতে হচ্ছে, যার ফলশ্রুতিতে কার্য করে এসেছিল, এবং যার ফলশ্রুতিতে আপনি দেখবেন যে 10 তারিখে দিনেশ টিভি দেখা করবেন এই প্রধানমন্ত্রীর সাথে, তো উনি তো ওই প্রধানমন্ত্রী আমাদেরকে যেটুকু বলবে সেটুকু শুনবো, তা আবার সেটা তো অনেকগুলো এডিট হবে, 25 বার এডিটও হইতে পারে। তবে নিশ্চিত থাকেন যে প্রধানমন্ত্রী এখন চাইতে চান, ভারতে যেতে চান, উনি বুঝছেন যে না গিয়ে কোনো উপায় নাই। আমি তো বললাম ডিজেল নিতে হবে, কারণ ভারত থেকে দরকার তো নাই। যদি তাই হয়, আপনি যে বেশ কনফিডেন্টলি বলছেন যে মধ্যবর্তী নির্বাচন হবে 27-এ,
বা পত্রিকা, দেশের দুটি পত্রিকা জানে যে ক্ষমতার পালা বদল হবে বা আমাদের প্রধানমন্ত্রীকে ভারত যেতেই হবে। কিন্তু আমরা তো দেখলাম যে গত বুধবার শেখ হাসিনার যে সংবাদ সম্মেলন বা বিভিন্ন প্রশ্নের উত্তর সাংবাদিকদের সাথে, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় যে বিবৃতি দিয়েছে সেটা খুব অ্যাগ্রেসিভ বিবৃতি, এবং আহ, যেটুকু সম্ভাবনা ছিল ব্রিক্স সম্মেলনে যে আহ্বান জানানো হয়েছিল ভারতের পক্ষ থেকে তারেক রহমানকে, সেটিও অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছিলেন বা এখনো মনে করছেন। তো সেই জায়গা থেকে আপনি এত কনফিডেন্টলি কিভাবে বলছেন যে ভারতে যেতেই হবে এবং ভারতের নানা শর্ত মানতেই হবে তারেক রহমানকে? প্রধানমন্ত্রীকে চীনে কে নিয়ে গেছে? এই ফলিলুর, এই হুমায়ুনই তো নিয়ে গেছে, তাই না? নিয়ে গেছে না? তো ওই বিবৃতিটা, ওরা বিবৃতিটা কেন প্রকাশ করছে এইটা তো তারেক রহমান সাহেব বুঝতেছেন না। ওনাকে স্যাবোটেজ আরো ভালো করে করার জন্য। চীন তো শেষ হয়ে গেছে, আর আসবে না বাংলাদেশে। আমেরিকাকে শেষ করে দিচ্ছে, এখন আমেরিকা অন্য পথ খুঁজতেছে। এখন ভারতকে শত্রু বানায় দেওয়া, এই যে বিবৃতিটা, এটা কি কোনো ডিপ্লোম্যাটিক ভাষা? এটা তো একদল মূর্খ লোক বসে বসে ডিকশনারি খুলে যে যা ভাষা, কঠিন শব্দ এবং অসভ্য শব্দ জানে সব দিয়ে অসভ্য শব্দকে ডিপ্লোমেসিতে চলে নাকি? আমি আপনাকে বললাম, তারেক রহমান সাহেব ভারত যাবেন, নিজে যাবেন, এবং অন্তর্বর্তীমূলক নির্বাচনের পরিবেশ দিবেন। শেখ হাসিনাকে উনি নিয়ে আসবেন বাংলাদেশে এবং নির্বাচন দিবেন আগামী বছর। কোনো পথ নাই। ওই যে একটা সিরাজউদ্দৌলা নাটকের একটা ডায়লগ আছে না, উপায় নেই গোলাম হোসেন, ওনাদের অবস্থা সেটা। আমি তো বললাম যে ডিজেল ইন্ডিয়া থেকে আনতে হবে কেন, কাঁচামরিচ কিচ্ছু আনা